হ্যালো স্টুডেন্টস, এডুমান্ত্রা ইউটিউব চ্যানেলের আরও একটা ইনফরমেটিভ সেশনে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। চলছিল আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়ান লাইনার সিরিজ। আজকে আমরা শুরু করব সেশন নাম্বার 7। তো যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য বলে দিই, এই যে ওয়ান লাইনারগুলো আমি সিলেক্ট করেছি এগুলো বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা যে কোশ্চেন সেখান থেকে। এবং এই ওয়ান লাইনার সেশনে আমরা একটা ওয়ান লাইনার মানে একটা ইনফরমেশন শেয়ার করি না, তার সাথে রিলেটেড আরও যা যা কিছু কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট তার যতটা আমার কাছে ইনফরমেশন আছে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। তাই এখানে একটা ওয়ান লাইনার পড়া মানে আমার কিন্তু 5-6টা কোশ্চেন সলভ হয়ে যাওয়া। তো তাই জন্যই বলবো যে যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা এর আগের যে 6টা সেশন রয়েছে সেগুলো অবশ্যই দেখে নিও, তোমাদের কিন্তু খুবই হেল্প হবে। চলো আর কথা না বাড়িয়ে আজকের সেশন স্টার্ট করি। বলছে যে পিঙ্ক রেভলিউশন ইন ইন্ডিয়া কিসের সাথে রিলেটেড। তা এই রেভলিউশন মানে কালার দিয়ে বিভিন্ন রেভলিউশন রিলেটেড কোশ্চেন তোমাদের প্রচুর পরীক্ষায় এসে থাকে, বহু এসছে আবারও আসবে। তো এগুলো তোমাদের অবশ্যই দেখা উচিত বারবার এবং মনে রাখা উচিত। পিঙ্ক রেভলিউশন যেমন আমি এখানে দিয়েছি অনিয়ন এবং প্রন অর্থাৎ চিংড়ি এবং পেঁয়াজ, এই দুটোর হিউজ প্রোডাকশন যখন ইনক্রিজ করেছিল তখন আমরা সেটাকে রেফার করি যে পিঙ্ক রেভলিউশন হিসেবে। সেরকম হোয়াইট রেভলিউশন খুব কমন, যাকে আমরা অপারেশন ফ্লাড বলে থাকি, অর্থাৎ প্রোডাকশন অফ মিল্ক যখন হিউজ পরিমাণে ইন্ডিয়াতে ইনক্রিজ করেছিল। সেরকম রাউন্ড রেভলিউশন বলতে পটেটোর সাথে রিলেটেড তোমাদের খুব আসে যে ইয়েলো এবং গোল্ডেন। ইয়েলো রেভলিউশন আমি বারবার বলেছি যে দেখবে যে সর্ষের তেল আমরা সব থেকে বেশি ইউজ করে থাকি, তাহলে সর্ষের ক্ষেত কিরকম হলুদ রঙের হয় ফুল ফুটলে, তাই ইয়েলো রেভলিউশন অয়েল সিডের সাথে রিলেটেড। আর গোল্ডেন রেভলিউশন হর্টিকালচার বা হানির সাথে রিলেটেড, হানি প্রোডাকশন, ঠিক আছে। তো আরও গ্রিন রেভলিউশন যেমন আমাদের সব থেকে ফেমাস, তোমরা সবাই জানো, কিন্তু গোল্ডেন গ্রিন বা গ্রিন গোল্ড রেভলিউশন কার সাথে রিলেটেড এটা খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। গ্রিন গোল্ড রেভলিউশন ইজ রিলেটেড টু বাম্বু প্রোডাকশন, ঠিক আছে। আচ্ছা চলো, তারপর বলেছে যে হাইয়েস্ট প্রডিউসিং স্টেট অফ মাস্টার্ড সিড। এক্ষুনি মাস্টার্ডের কথা বলছিলাম, তাহলে মাস্টার্ড সিড সব থেকে বেশি হয় রাজস্থানে। তার সাথে তোমরা অবশ্যই মনে রাখবে যে যদি বলা হয় ইন্ডিয়ার কোন স্টেট সব থেকে বেশি অয়েল সিড প্রোডাকশন করে, তাহলে অ্যান্সার হবে রাজস্থান, ঠিক আছে। ওভারঅল অয়েল সিড প্রোডাকশন ইন ইন্ডিয়া তাতেও রাজস্থান টপ এবং মাস্টার্ড সিডের ক্ষেত্রেও রাজস্থান টপ। অয়েল সিডের মধ্যে থেকে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সানফ্লাওয়ার, যেটা আমি পরেরটা বলেছি যে সমস্ত অয়েল সিড মেনলি আমাদের সেন্ট্রাল ইন্ডিয়া বা এই ওয়েস্ট সেন্ট্রাল ইন্ডিয়া এই দিকে কনসেন্ট্রেটেড হলেও আমরা দেখব যে সানফ্লাওয়ার প্রোডাকশনে কর্ণাটকা কিন্তু টপ, ঠিক আছে। ইন্ডিয়াতে সানফ্লাওয়ার প্রোডাকশনে টপ স্টেট হচ্ছে কর্ণাটকা। আচ্ছা, তারপরে বলেছে যে টপ টি প্রডিউসিং স্টেট। আমরা যদি প্রোডাকশনের ভলিউমের দিক দিয়ে দেখি তাহলে ইন্ডিয়াতে কোন স্টেট ম্যাক্সিমাম টি প্রোডাকশন করে, অ্যান্সার হচ্ছে আসাম। সেকেন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কিন্তু আমরা সবাই জানি যে আমাদের দার্জিলিংয়ের যে চা সেটা স্বাদে গন্ধে বিশ্ববিখ্যাত, তাই সেটা আলাদা জিনিস যে সব থেকে টপ কোয়ালিটির চা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিংয়ে হয়ে থাকে। কিন্তু ওভারঅল প্রোডাকশন, টি প্রোডাকশনের দিক দিয়ে সব থেকে এগিয়ে রয়েছে আসাম, সেকেন্ডে আছে ওয়েস্ট বেঙ্গল। এবং টি বোর্ড অফ ইন্ডিয়া আশা করি তোমরা জানো যে যেটা কলকাতায় রয়েছে হেডকোয়ার্টার। আচ্ছা, নেক্সট বলেছিল যে জাইদ সিজন, তাহলে খারিফ, রবি আর জাইদ এই নিয়ে কোশ্চেনও তোমাদের কাছে খুব কমন। তো এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি যে জাইদ ক্রপের। জাইদ সিজন অ্যাকচুয়ালি কোনটা না, যে সময়টা আমাদের শীতকাল শেষ হয়ে যাচ্ছে মানে বসন্তের শেষ প্রায় এবং গরমকাল পড়ছে। তো এই যে সামার সিজনের যেটা আর্লি হাফ, অর্থাৎ আমাদের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির পর থেকেই প্রচণ্ড গরম পড়ে যায়, টেম্পারেচার বাড়তে থাকে। তো এই যে মার্চ, এপ্রিল, মে এই যে টাইমটা, এই টাইমটায় কিন্তু জেনারেলি আমাদের রেনফল হয় না, কারণ আমাদের ইন্ডিয়ার ম্যাক্সিমাম যে রেনফল মনসুন সিজনে হয় এবং সেটা জুন থেকে শুরু হয়ে থাকে, রাইট। জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এই সময়টা। তো এই যে আর্লি হাফ অফ সামার, যে সময়টায় প্রচণ্ড আমাদের ফাটা গরম থাকে আর কি ইন্ডিয়াতে, নর্থ ইন্ডিয়ান স্টেটগুলোতে বা ওয়েস্টার্ন ইন্ডিয়াতে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি টেম্পারেচার রিচ করে যায়, সেই সময়টায় সেই যে মানে রেনফল যেটা কম হয় অথচ গরমকাল আমাদের সামার সিজন, সেই সময়টায় কিন্তু এই জাইদ ক্রপগুলো হয়ে থাকে। তোমরা জেনারেলি দেখে থাকবে যে সমস্ত ফলগুলোর মধ্যে ওয়াটার কন্টেন্ট একটু বেশি থাকে তারা কিন্তু এই জাইদ ক্রপ বা এই সময়টায় হয়ে থাকে। যেমন তুমি এই যে যত টাইপের মেলন আছে, হ্যাঁ, ওয়াটার মেলন, মাস্ক মেলন, এইগুলো কিউকুম্বার, তারপর লাউ, কুমড়ো, চাল কুমড়ো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই জাইদ ক্রপের আন্ডারে পড়ে। তো চলো সেই জন্য আমি তোমাদেরকে একটু টেবিল ফরম্যাটে ভালো করে দেখিয়ে দিই যে রবি, খারিফ আর জাইদ কোনটা কি, কাদের সম্পর্কে আমি কি মনে রাখবো, কোনটা কখন হয় এবং কি কি ক্রপ এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি।
তো প্রথম কথা আমরা রবি কথায় আসি। তো অনেকের হয়তো রবি আর খারিফ এখনো গুলিয়ে যায়। দেখো রবি কথার মানে কি, এটা তো নিশ্চয়ই জানো যে সূর্য। রবি কথার মানে সূর্য। তো আমাদের বছরের কোন সময় সূর্যকে সব থেকে ভালো লাগে, সূর্যের তাপ খেতে ভালো লাগে, সূর্যের আলোতে দাঁড়াতে ভালো লাগে, সেটা শীতকালে। ঠিক আছে, তাই জন্য রবিকে প্রয়োজন আমাদের সব থেকে বেশি শীতকালে, তাই রবি ক্রপ শীতকালে হয়। তাহলে শীতকালে মানে অক্টোবর থেকে ডিসেম্বর বা জানুয়ারি, অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টা এদেরকে আমরা সোন করে থাকি আর কি, অর্থাৎ জমিতে লাগিয়ে থাকি। এবং গরম বা বর্ষার আগে আগে আমরা দেখব যে এপ্রিল থেকে জুন, গরমকালে বর্ষা আসার আগে এদেরকে আমরা হারভেস্ট করে নিই। ঠিক আছে, এখানে ওয়াটার সাপ্লাই জেনারেলি যদি আমরা দেখি তাহলে দেখবি যেমন গম চাষ, ঠিক আছে, আমাদের মানে শীতকালে গম একটা রবি ক্রপ, হুইট, এবং সেটা আমাদের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ওই দিকটায় বেশি হয়ে থাকে। এবং সেই জায়গাতে আমরা দেখব যে কি হয়ে থাকে না, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আমরা শীতকালে দেখতে পাই। তো তার জন্য যে অল্প বিস্তর রেনফল আমাদের নর্থ ইন্ডিয়াতে হয়ে থাকে সেটা কিন্তু রবি ক্রপের জন্য ভালো। তো এক্সেসিভ হলে অবশ্যই ভালো নয়। আচ্ছা, এক্সাম্পল হিসেবে দেখো হুইট, বার্লি, পিস, গ্রাম, মাস্টার্ড এই সমস্তগুলোকে আমরা বলতে পারি রবি ক্রপের মধ্যে। আর কোথায় হয় যেটা বললাম যে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল সবটাই দেখবে আমাদের নর্দার্ন ইন্ডিয়া বা নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ার যে স্টেটগুলো সেইগুলো। ঠিক আছে, তারপরে আসি খারিফের কথা। তাহলে জাইদ হয়ে গেছে, রবি হয়ে গেছে, মধ্যিখানে পড়ে থাকে মনসুন সিজনে যারা হয়, তো মনসুনই হচ্ছে খারিফ। তাহলে অনসেট অফ মনসুন, অর্থাৎ এই যে মানে আমি জাইদ ক্রপকে তুলে নিলাম বা আমি রবি ক্রপকে তুলে নিলাম, আমার জমি ফাঁকা হয়ে গেল, এবারে আমি যেটা লাগাবো যেটা মনসুনে অ্যাকচুয়ালি গ্রো করবে সেইটা হচ্ছে খারিফ ক্রপ। তাহলে যতদিন মনসুন থাকবে আমি জুলাই থেকে লাগাবো অগাস্টে, এবং সেপ্টেম্বর, অক্টোবর অর্থাৎ শরৎকালে গিয়ে শীত পড়ার আগে এদেরকে আমি হারভেস্ট করে নেবো। আর ওয়াটার সাপ্লাই মেনলি মনসুন রেন থেকে হয়ে থাকে। ইন্ডিয়ার ম্যাক্সিমাম যে ফুড গ্রেন যদি আমরা বলি তার মধ্যে ম্যাক্সিমামটাই আমরা দেখবো যে এই সময়টায় হয়। তার মধ্যে প্যাডি সব থেকে ইম্পর্টেন্ট, অর্থাৎ ধান। রাইস কাল্টিভেশন সব থেকে, রাইস হচ্ছে খারিফ ক্রপ। এবং তাছাড়া এই যে আমাদের বাকি যে মিলেট জাতীয় জিনিসপত্র রয়েছে বা কিছু ডাল জাতীয় জিনিস যেমন মুগ, মসুর বা মেইজ, ভুট্টা যদি আমরা বলি, জোয়ার, বাজরা, রাগি, এবং আরো ইম্পর্টেন্ট ক্যাশ ক্রপ যেগুলো ইন্ডিয়া, রাইট, যেমন কটন, জুট, এগুলো কিন্তু সবাই খারিফ ক্রপের মধ্যে আসে। ঠিক আছে, এবং খারিফ ক্রপ আমরা দেখব যে মনসুন যেহেতু ওভারঅল ইন্ডিয়াতে খুব ভালোভাবে হয়ে থাকে, সব জায়গাতেই মনসুন রেনফল মোটামুটি ওয়েল ডিস্ট্রিবিউটেড, তাই জন্য আমরা দেখব যে সমস্ত স্টেট, মূলত সাউথ ইন্ডিয়া, সেন্ট্রাল ইন্ডিয়া, কোস্টাল রিজিয়ন, এই জায়গাগুলোতে কিন্তু এই খারিফ ক্রপ এই সময়টায় প্রচুর পরিমাণে হয়ে থাকে। আর লাস্ট জাইদের কথা তো আগেই বললাম যে মার্চ থেকে মে, অর্থাৎ ফাটা গরম যখন, সেই সময়টায় আমরা জাইদ ক্রপ করব। এক ফোঁটা বৃষ্টি হবে না সেই সময়টায়, সামার মান্থে হয়ে থাকে। আর জাইদ ক্রপ করতে গেলে তাই জন্য ইরিগেশন ইম্পর্টেন্ট, কারণ এই সময় ন্যাচারালি আমরা কিন্তু রেনফল পাই না। আর বাকি তো আগেই বললাম, যত ধরনের মেলন আছে, কিউকুম্বার এবং বিভিন্ন ধরনের ভেজিটেবলস, ঠিক আছে, ভেজিটেবলস, ফ্রুটস, এই সমস্তগুলো কিন্তু এই সময় আসে। আর উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট, তামিলনাড়ু, যে জায়গাগুলোতে একটু ড্রাই আর কি, এরিড রিজিয়ন বা সেমি এরিড রিজিয়ন আমরা বলে থাকি, সেই জায়গাগুলোতে আমরা জাইদ ক্রপ করতে দেখতে পাবো। এরপর নেক্সট কি আছে দেখে নি চলো। বলছে যে গ্রিন গোল্ড রেভলিউশন। আমি তো তোমাদের রেভলিউশন বলতে বলতে একটু আগে বলেই দিলাম, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আগামী পরীক্ষাগুলোর জন্য। গ্রিন গোল্ড রেভলিউশন ইজ রিলেটেড টু বাম্বু প্রোডাকশন। আচ্ছা, বাম্বু সব থেকে বেশি আমাদের কোথায় হয়ে থাকে না, বাম্বু কি টাইপের ফরেস্ট না, ময়েস ডেসিডুয়াস টাইপের ফরেস্ট বা ভেজিটেশন আমরা বলতে পারি। তো যেখানে যেখানে আমাদের এই টাইপের ফরেস্ট ইন্ডিয়াতে বেশি পাওয়া যায়, অর্থাৎ তুলনামূলক রেনফল বেশি হয়ে থাকে, তুমি ওয়েস্টার্ন ঘাট বা সাউদার্ন ইন্ডিয়া, নীলগিরি, আন্নামালাই সেই রিজিয়নের কথা ভাবতে পারো। আমাদের প্ল্যাটু রিজিয়নে অতটা বেশি হয় না, সেন্ট্রাল ইন্ডিয়াতে সব থেকে বেশি বাম্বু কিন্তু আমরা দেখতে পাবো ইস্টার্ন হিমালয়ান রিজিয়নে বা নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে। ঠিক আছে, নর্থ ইস্টার্ন স্টেট এবং ইস্টার্ন হিমালয়াতে ম্যাক্সিমাম বাম্বু ফরেস্টের কনসেন্ট্রেশন রয়েছে। আচ্ছা, নেক্সট বলেছে হুইট প্রডিউসিং স্টেট। হুইট হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড ইম্পর্টেন্ট ফুড ক্রপ, মনে রাখবে। সব থেকে মেন ফুড ক্রপ অফ ইন্ডিয়া যদি তোমায় কোশ্চেন করা হয় তাহলে রাইস বা প্যাডি হবে। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফুড ক্রপ হচ্ছে হুইট। একটু আগেই আমরা দেখলাম যে রাইস হচ্ছে খারিফ ক্রপ, হুইট হচ্ছে রবি ক্রপ, এবং সব থেকে বেশি হুইট প্রোডাকশন আমাদের উত্তরপ্রদেশ থেকে হয়ে থাকে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে ওয়েস্টার্ন সাইডে আমরা যত যাব পাঞ্জাবের দিকে, এই সবকটা স্টেটেই হুইট প্রোডাকশনটা কনসেন্ট্রেটেড। সেই জন্য বলা হয় যদি আমরা ইন্ডিয়াকে এইভাবে একটা ডিভিশন করি তাহলে আমরা দেখতে পাবো যে এই স্টেটগুলো বেশি বেশি হুইট কনজিউম করে, অর্থাৎ রুটি বলো, পরোটা বলো, আটা, ময়দা, এই সমস্ত কিছু থেকে। আর যদি তুমি এই দিকের কোস্টাল স্টেটগুলোকে দেখো, তারা কিন্তু বেশি রাইসকে কনজিউম করে অ্যাজ এ তাদের মেন ফুড ক্রপ। ঠিক আছে,
আচ্ছা, নেক্সট বলেছে যে মেন কম্পিটিটর অফ ইন্ডিয়ান জুট ইন্ডাস্ট্রি। তো জুটের গল্প তো আমাদের মানে অবিভক্ত ভারতবর্ষের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, বা তোমরা জানো সবাই যে একমাত্র এই ইন্ডিয়ান রিজিয়ানটাই বা আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা ডেল্টাই হচ্ছে দ্য আইডিয়াল বা সুইটেবল কন্ডিশন ফর জুট প্রোডাকশন। তো সেই জন্য আমাদের এই ডেল্টা যখন বাংলাদেশ একসাথে ছিল তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ, এই পুরো বাংলা বলতে আমরা যে রিজিয়ানটা বুঝি, এখানেই সব থেকে বেশি জুট প্রোডাকশন হতো, এবং তাই জন্যই আমাদের হুগলি নদীর দুপারে জুট ইন্ডাস্ট্রি এত ভালোভাবে ফ্লারিশ করেছিল। কিন্তু বাংলাদেশ ভাগ হয়ে যাওয়ার পরে কি হয়েছে না, এই যে জুটের যে ল্যান্ডগুলো যেখানে জুট কাল্টিভেশন ভালো হয় সেই লো ল্যান্ডগুলো কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশে চলে গেছে। আর ইন্ডিয়াতে পপুলেশনকে যা প্রেশার আর কি, তাদেরকে খাওয়ানোর জন্য আমরা বেশি বেশি ফুড ক্রপের দিকে ঝুঁকেছি, অথবা জুটের যে ডিমান্ড ওয়ার্ল্ডের মার্কেটে সেটা আস্তে আস্তে অনেক কমে গেছে যখন আমরা আর্টিফিশিয়াল ফাইবার, নাইলন, পলিথিন, এই সমস্ত কিছু, পলিয়েস্টার, পিভিসি, এই সমস্ত কিছু চলে এসছে। তো সেই জন্য প্রেজেন্টলি যদি আমরা দেখি আমাদের ভারতবর্ষে যে জুট মিলগুলো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলেই হুগলি নদীর দুপাশে, তাদের অবস্থা খুবই খারাপ, অলমোস্ট আর নেই বললেই চলে। কিন্তু আবার ধীরে ধীরে যত আমরা সচেতন হচ্ছি আমাদের এনভায়রনমেন্টের প্রতি, তত কিন্তু ন্যাচারাল ফাইবার ইউজ করার একটা তাগিদ আমরা অনুভব করছি, এবং আর্টিফিশিয়াল এই যে জিনিস প্লাস্টিক বা এগুলোকে যত আমরা ধীরে ধীরে বর্জন করতে পারি তত আমাদের ফিউচার দিনের জন্য ভালো। তো সেই জন্য এখন বর্তমানে আমাদের ইন্ডিয়াতে জুট প্রোডাকশন আগের থেকে হলেও, মানে পাস্ট কয়েকটা ডিকেডসের থেকে হলেও একটুখানি হলে বেড়েছে। কিন্তু বাংলাদেশ সব থেকে বেশি জুট প্রোডাক্ট ওয়ার্ল্ডের মার্কেটে এক্সপোর্ট করে, সেই দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে আছে, ঠিক আছে। কিন্তু রিসেন্টলি বাংলাদেশের যে অবস্থা, তাতে বাংলাদেশের জুট ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ হলে আমাদের ইন্ডিয়ার যে জুট প্রোডাকশন বা জুট প্রোডাক্টসের যে এক্সপোর্ট, সেটা কিন্তু অনেকটা ইনক্রিজ করতে পারে ওয়ার্ল্ডের মার্কেটে। আচ্ছা চলো, তো সেই জন্য মেন কম্পিটিটর হিসেবে তোমাকে যদি বলা হয় ইন্ডিয়ার জুটের ক্ষেত্রে, তাহলে বাংলাদেশের কথাই আসে। আচ্ছা, তারপর বলছে কি না, মিল্ক প্রোডাকশনের দিকে ইন্ডিয়ার র্যাঙ্ক ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর, ঠিক আছে। ইন্ডিয়া হচ্ছে 1 নম্বর মিল্ক প্রোডাকশনের দিকে। আর তোমাকে যদি ইন্ডিয়ার মধ্যে বলা হয় যে টপ মিল্ক প্রডিউসিং স্টেট কোনটা ইন্ডিয়ার, তাহলে উত্তরপ্রদেশ হবে এখন কারেন্ট অ্যান্সার। 2024-এ দাঁড়িয়ে বলছি যে উত্তরপ্রদেশ হচ্ছে যে টপ মিল্ক প্রডিউসিং স্টেট অফ ইন্ডিয়া। আচ্ছা, তাছাড়া কিন্তু রাজস্থানের নাম আসে, ঠিক আছে, বাকি আদার যে আশপাশের স্টেটগুলো রয়েছে তাদের কথাও আসে, ওয়েস্ট বেঙ্গলের কথাও আসে। যে সমস্ত স্টেটগুলোতে আমরা দেখবো ক্যাটেল পপুলেশন বেশি রয়েছে, লাইভ স্টক বেশি রয়েছে, সেখান থেকেই স্বাভাবিকভাবে মিল্ক প্রোডাকশন বা তাদের থেকে যে বাই প্রোডাক্ট অর্থাৎ ট্যানারি ইন্ডাস্ট্রি, উল ইন্ডাস্ট্রি, এইগুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করবে সেই সমস্ত স্টেটেই। আচ্ছা, একটু আগে সানফ্লাওয়ারের কথা বলেছিলাম যে টপ সানফ্লাওয়ার প্রডিউসিং স্টেট, তার সাথে অ্যাড করে নিও মেইজকে, ভুট্টা, ঠিক আছে, সূর্যমুখী এবং ভুট্টার চাষ, মেইজ বা কর্ন যাকে আমরা বলি, সেটাতেও কিন্তু টপ স্টেট হচ্ছে আমাদের কর্ণাটকা। আচ্ছা, তারপর বলেছে যা ছোট নাগপুর প্ল্যাটু ইজ প্রাইমারিলি কম্পোজড অফ। তাহলে ছোট নাগপুর প্ল্যাটু কি টাইপের রক দিয়ে তৈরি? তাহলে শুধু ছোট নাগপুর প্ল্যাটু নয়, আমরা যদি ইন্ডিয়ার ওভারঅল পেনিনসুলার কথাই বলি, ইন্ডিয়ার পেনিনসুলা বলতে ইন্ডিয়ার যে ওল্ডেস্ট ল্যান্ডমাসকে বোঝানো হয়, যে ল্যান্ডমাসটা পরবর্তীকালে এসে ইউরেশিয়ান ল্যান্ডমাসের সাথে কোলাইড করে হিমালয় বানিয়েছে এবং নর্থ ইন্ডিয়ান প্লেনস তারপরে তৈরি হয়েছে। তো সেইটা বাদ দিয়ে যে রিজিয়নটা, সেইটাকে আমরা বলে থাকি ইন্ডিয়ান পেনিনসুলা। তো এই ইন্ডিয়ান পেনিনসুলা ওয়ার্ল্ডের যত পুরনো কন্টিনেন্টাল ক্রাস্ট রয়েছে এখনো অবধি, যারা এক্সিস্টিং, যারা কোনোদিন সমুদ্রের তলায় সাবমার্জ ছিল না, তারা বরাবরের জন্যই কন্টিনেন্ট বা ল্যান্ডমাস হিসেবেই ছিল। তো ইন্ডিয়ান পেনিনসুলা হচ্ছে সেই রকম একটা ল্যান্ডমাস। তাই জন্য কন্টিনেন্টাল ক্রাস্ট বা ল্যান্ডমাসে আর্থের সব থেকে পুরনো যে রক পাওয়া যায় বা যে রক সিস্টেম পাওয়া যায়, সেটাই আমাদের ইন্ডিয়ান পেনিনসুলাতেও পাওয়া যায়। বা আরও ভালোভাবে বললে স্পেসিফিক্যালি যে ইন্ডিয়ান পেনিনসুলার যেটা বেসমেন্ট অর্থাৎ ফান্ডামেন্টাল যে বেসমেন্ট কমপ্লেক্স, সেইটা কিন্তু এই টাইপের রক দিয়েই তৈরি। কোন রক না, আর্থের কন্টিনেন্টাল ক্রাস্টের সব থেকে পুরনো রক সিস্টেম যেটা, অর্থাৎ আর্কিয়ান রক সিস্টেম, যে রকটা ফর্মেশন হয়েছিল প্রি ক্যাম্ব্রিয়ান এরা এই সময়, এবং তার প্রধান রক হচ্ছে গ্রানাইট রক। সেই গ্রানাইট এতদিন ধরে আমাদের ইন্ডিয়ান পেনিনসুলা অনেক পুরনো, তার আস্তে আস্তে ওয়েদারিং হয়েছে বা এরোশন হয়েছে বা অন্য মেটামরফিক রক তৈরি হয়ে গেছে। তাই জন্য প্রেজেন্টলি আমরা গ্রানাইটের সাথে সাথে ইন্ডিয়ান পেনিনসুলার বিভিন্ন জায়গায় কিন্তু নিস বা সিস্ট, তার যেটা মেটামরফিক ভার্সন, সেটা পেয়ে থাকি। তো ওভারঅল ইন্ডিয়ান পেনিনসুলা এই একই রক বা একই রক সিস্টেম দিয়ে তৈরি।
পরবর্তীকালে বিভিন্ন ঘটনা ঘটেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের আলাদা আলাদা রক ফর্মেশন হয়েছে। যেমন আমরা যদি ডেকান ট্র্যাপের কথা দেখি, সেখানে আমরা ব্যাসাল্ট রক পাই, কিন্তু সেটা কিন্তু অরিজিনাল যে এই গ্রানাইট রক বা আর্কিয়ান যে ক্রাস্ট তার ওপরে কিন্তু ডিপোজিট হয়েছে। তো সেই জন্য ছোটনাগপুর প্ল্যাটু একটা এমন রিজিয়ন যে জায়গাটায় এর পরে আর তেমন কিছু ফর্মেশন হয়নি, যেটা হয়েছে সেটা মাটির নিচে হয়েছে, সেটা হচ্ছে গন্ডোয়ানা পিরিয়ডে কোল ফর্মেশন। সেই জন্য ছোটনাগপুর প্ল্যাটু রিজিয়নের যে ক্রাস্টটা, সেইখানে আমরা সব থেকে বেশি এই পুরনো রক সিস্টেমটা পেয়ে থাকি। এবং একটা কোশ্চেন করা হয় তোমাদের যে ইন্ডিয়াতে ওল্ডেস্ট রক কোন রিজিয়ন থেকে আমরা পেয়েছি, ভালো করে শুনবে, ওল্ডেস্ট রক বলেছি, আর কিছু বলিনি। তো যখন ওল্ডেস্ট রকের কথা হয় তখন এই সিংভূম রিজিয়ন বা ছোটনাগপুর প্ল্যাটুর কথা আসে। যদি ওল্ডেস্ট সেডিমেন্টারি রকের কথা হয় তখন কর্ণাটক বা ধারওয়াড় প্ল্যাটুর কথা আসে। আর যদি ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জের কথা হয় তখন রাজস্থানে আরাবল্লীর কথা আসে। ঠিক আছে, তিনটে ডিফারেন্ট জিনিস। তাই আমাদের ছোটনাগপুর প্ল্যাটুও শুধু নয়, আমাদের যে ওভারঅল পেনিনসুলার যে ফান্ডামেন্টাল বা বেস, সেটাও কিন্তু গ্রানাইট রক দিয়েই তৈরি। চলো নেক্সট আরও ইনফরমেশন শেয়ার করার আগে বলে দিই যে 2023-এর মেন্স তো চলছে আর কি, এবং 2024-এ এর পরের যারা যারা অ্যাসপিরেন্ট রয়েছে 2024-এ দিতে চাইছো, তাদের জন্য কিন্তু এডুমাত্রায় নতুন ব্যাচ সবে মাত্র শুরু হয়েছে। তো তোমরা আর দেরি করো না, তোমরা 15 আগস্টের মধ্যে সবাই কিন্তু জয়েন করে নাও। তো তোমরা অফার পাবে যদি তোমরা অগাস্ট মাসের মধ্যে যারা যারা জয়েন করছো। তো 2024-কে টার্গেট করে আমরা প্রিলিমস এবং মেন্স দুটো ব্যাচই চলছে। তো সেখানে তোমরা সাবজেক্ট ওয়াইজ আলাদা ক্লাস তো পাবেই, পার্টিকুলার টিচাররা যারা রয়েছেন, তার সাথে সাথেও প্রচুর কিন্তু ক্লাস টেস্ট এবং মক টেস্ট পাবে। এবং তার সাথে বলি যে আর 1 মাস পরে সেপ্টেম্বরে যদি আমরা দেখি তাহলে মিসলেনিয়াস এক্সামও কিন্তু হতে চলেছে। তা আশা করি তোমাদের মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন অলমোস্ট শেষের দিকে। তাহলে প্রিপারেশন কেমন হয়েছে, কোথায় দাঁড়িয়ে আছো নিজেরা যাচাই করে নেওয়ার জন্য এডুমান্ত্রার তরফ থেকে তোমাদেরকে 10টা কিন্তু মক টেস্টের অফার দেওয়া হয়েছে। তো মাত্র 299-এ তোমরা পেয়ে যাচ্ছ। এই নাম্বারে ফোন করে তোমরা বাকি যা ডিটেলস সম্পর্কে জানতে চাও জানতে পারো। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে, সেটা এডুমান্ত্রার একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, যেখানে তোমরা জয়েন করো। সেখানে আমরা কিন্তু প্রতিদিন তোমাদের কম্পিটিটিভ এক্সাম রিলেটেড বিভিন্ন ইনফরমেশন শেয়ার করে থাকি। চলো নেক্সট আমরা দেখি কি বলেছে যে টেরাস ফার্মিং বা স্টেপ ফার্মিং বা স্টেয়ার ফার্মিং, এই সবকটা একই জিনিসের নাম আর কি, আমরা কোথায় দেখতে পাই। তো টেরাস ফার্মিং তোমরা পাহাড়ি রিজিয়নে যদি বেড়াতে যাও তাহলে তোমরা এরকম দেখতে পাবে যে পাহাড়ের স্লোপে সেই জায়গায় কি হয়, যখন রেনফল হয় বা ল্যান্ডস্লাইড হয় সেই সময়টা আমরা দেখব যে প্রচুর পরিমাণে সয়েল এরোশন হয়। কারণ যেহেতু স্টিপ স্লোপ থাকে তাই জন্য ওয়াটারের স্পিড খুব বেশি থাকে, তাই সয়েলের আপার লেয়ারটা এরোশন হয়ে চলে যায়। তো সেইটাকে ঠেকানোর জন্য আমরা এক কথায় বলতে পারি সয়েল এরোশনকে মিনিমাইজ করার জন্য টেরাস ফার্মিং কিন্তু খুব এফেক্টিভ একটা ওয়ে। আমরা যদি এরকম স্টিপ স্লোপে এরকম সিঁড়ির মতো পরপর ধাপ করে দিই তাহলে পরে ওয়াটারটা ফ্রিলি ফ্লো করতে পারে না, সেটা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ফ্লো করে, তাই জন্য ওয়াটারের স্পিড কমে যায়, সয়েল এরোশন কমে যায়। তো এই রকম টাইপের যে ফার্মিং প্র্যাকটিস, যেটা মেনলি আমরা স্লোপি রিজিয়নে, হিলি বা মাউন্টেনিয়াস রিজিয়নে, তার কোথায় দেখতে পাবো, স্লোপে দেখতে পাবো, অ্যালং দ্য স্লোপ, সেটাকেই আমরা টেরাস ফার্মিং বলে থাকি। এটাকেই স্টেপ ফার্মিং বা স্টেয়ার ফার্মিংও কিন্তু বলা হয়। তাহলে অবশ্যই এটা অ্যালং দ্য স্লোপ পাবো, একদম উপরেও পাবো না, একদম নিচেও পাবো না। আচ্ছা, আমাদের ইন্ডিয়াতে যদি প্ল্যাটু রিজিয়নে দেখো বা ওয়েস্টার্ন ঘাটের দিকে যাও বা হিমালয়ান রিজিয়নে, সব জায়গাতেই কিন্তু টেরাস ফার্মিং খুবই কমন। আচ্ছা, নেক্সট বলেছে ওয়েস্ট বেঙ্গল গেটস মোস্ট অফ ইটস রেনফল ফ্রম। তাহলে শুধু ওয়েস্ট বেঙ্গল না, যদি আমরা ইন্ডিয়ার কথাও ধরি তাহলে ইন্ডিয়াতে সারা বছর যে রেনফলটা হয়ে থাকে তার মধ্যে ম্যাক্সিমাম রেনফল আমাদের কিন্তু শুধু মনসুন টাইমেই হয়। তাই জন্য আমরা বলে থাকি যে ইন্ডিয়াতে যে রেনফল ম্যাক্সিমাম, তার যে সোর্স সেটা কিন্তু মনসুন রেনফল। ঠিক আছে, এবার যেহেতু ওয়েস্ট বেঙ্গলের কথা বলেছে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের কথা যেহেতু ইস্টার্ন সাইডে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আমরা যেটাকে সাউথ ওয়েস্ট মনসুন ব্রাঞ্চ বলি, সেটা অ্যাকচুয়ালি আমাদের শ্রীলঙ্কার সাউথে বা কন্যাকুমারীর সাউথে এসে দুটো ব্রাঞ্চে ভেঙে যায়। একটা অ্যারাবিয়ান সি এর ওপর দিয়ে ফ্লো করে ওয়েস্টার্ন ইন্ডিয়া দিয়ে এন্টার করে, আর আরেকটা বে অফ বেঙ্গলের ওপর দিয়ে ফ্লো করে ইস্টার্ন ইন্ডিয়া দিয়ে, ইন্ডিয়ার ইস্ট কোস্ট দিয়ে এন্টার করে। তো যেহেতু ওয়েস্ট বেঙ্গলের কথা বলেছে তাই জন্য আমরা স্পেসিফিক্যালি বলতে পারি যে ইন্ডিয়ান মনসুন বা সাউথ ওয়েস্ট মনসুনের যেটা বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, সেটার থেকেই কিন্তু সব থেকে বেশি রেনফল পায় ওয়েস্ট বেঙ্গল। নেক্সট কি বলছে দেখো, যে ডাইরেক্ট সোর্স টু স্টাডি ইন্টেরিয়ার অফ আর্থ। আমাদের
আর্থের ইন্টেরিয়ারকে আমরা এখনো অবধি খুব কমই স্টাডি করতে পেরেছি। এমনকি যদি আমরা দেখি যে আমাদের যে ওশানিক ক্রাস্ট রয়েছে, কন্টিনেন্টের ওপরে কি আছে তা তো আমরা দেখতেই পাচ্ছি সামনে, কিন্তু ওশানিক ক্রাস্টে মানে সমুদ্রের তলায় ঠিক কি কি আছে অ্যাকচুয়ালি তার কিন্তু 5%-এর থেকেও কম এখনো অবধি আমরা এক্সপ্লোর করতে ফেলেছি। তাই তোমরা যদি দেখো যে পৃথিবীর বাইরে অনেক অনেক দূর পর্যন্ত আমরা কিন্তু পৌঁছে গেছি, কিন্তু আমাদের নিজেদের পৃথিবীর ভেতরে কি রয়েছে সেটা সম্বন্ধে আমাদের অতটা ভালো আইডিয়া এখনো নেই। তো বলছে কি কি আমাদের সোর্স রয়েছে এই ইন্টেরিয়ার সম্বন্ধে জানার। তো আজকে তুমি গর্ত খুঁড়ে জানতে পারো, যেমন মাইনিং অ্যাক্টিভিটি যখন হয় তখন তলায় বিভিন্ন যে রকের লেয়ার রয়েছে বা কোথায় কোথায় গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার রয়েছে সেইগুলো সম্বন্ধে আমরা জানতে পারি। তো মাটি খুঁড়ে বেশি দূর তো নিচে যাওয়া সম্ভব নয়, বিভিন্ন দেশ দেখবে বিভিন্ন সময় এরকম বোর হোল বানিয়েছে যে আর্থের ইন্টেরিয়ারে কি আছে স্টাডি করার জন্য, কিন্তু একটা সার্টেন ডেপথের পরে গিয়ে টেম্পারেচার এতই বেড়ে যায় যে সেটা পসিবল নয়। এবং এই যে ন্যাচারাল ফেনোমেনাগুলো যেমন ধরো আর্থকোয়েক, ভলক্যানিক এরাপশন, এইগুলো যে হয়ে থাকে, এইগুলোর ক্ষেত্রে আমরা এখনো অবধি ততটা আগে থেকে চট করে প্রেডিক্ট করতে পারি না, এবং সেক্ষেত্রে সবার প্রথমে নাম আসে আর্থকোয়েক। আমরা বাকি সব কিছু যেমন ক্লাইমেটিক ফেনোমেনা, সাইক্লোন কোথায় হতে পারে বা সেগুলো আমরা প্রেডিক্ট করতে পারলেও আমরা কিন্তু আর্থকোয়েককে এখনো মানে স্টাডি করে উঠতে পারিনি বা আগে থেকে কিন্তু আমরা অ্যাওয়্যার করতে পারি না। তো সেই রকম রেসপেক্টেই দেখো কিছু সোর্স থাকে ডাইরেক্ট সোর্স, কিছু সোর্স থাকে ইনডাইরেক্ট সোর্স। তোমাকে বলা হয়েছে যে ইন্টেরিয়ারকে জানার জন্য সবথেকে ডাইরেক্ট সোর্স অর্থাৎ সবথেকে ভালো মেথড কোনটা, যেটা আমরা মাটির নিচে নয় মাটির ওপরে বসে বসেই পাচ্ছি। তো স্বাভাবিকভাবেই ভলক্যানিক এরাপশনের কথাই তোমাদের মনে হয়, কারণ নিচে থেকে যে ম্যাগমা সেটাই কিন্তু বাইরে ক্রাস্টের ওপরে বেরিয়ে আসছে ভলক্যানিক এরাপশনের ফলে, এবং বাইরে এসে ঠান্ডা হয়ে জমাট বেঁধে সেটা রক ফর্মেশন করছে, যাকে আমরা ইগনিয়াস রক বলে থাকি বা আগ্নেয় শিলা। তো সেই সমস্ত রককে স্টাডি করেই কিন্তু আমরা সব থেকে ভালো বা মানে সব থেকে ইজিয়েস্ট ওয়েতে আমরা বলতে পারি বা বুঝতে পারি যে নিচে লেয়ার ঠিক কিরকম রয়েছে। ঠিক আছে, তাই ভলক্যানিক এরাপশনকেই বলা হয় ডাইরেক্ট সোর্স টু স্টাডি দ্য ইন্টেরিয়ার অফ আর্থ। আচ্ছা, নেক্সট পরে তাই বলেছে কানাডা ড্যাম। তো এটা কানাডায় নেই, এটা ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে রয়েছে। ঠিক আছে, তো ময়ূরাক্ষী রিভার ওয়েস্ট বেঙ্গলের একটা ইম্পর্টেন্ট রিভার, যেটা ঝাড়খণ্ড থেকে অরিজিনেট হয়েছে, দেওঘরের কাছাকাছি রিজিয়ান থেকে, এবং ওয়েস্ট বেঙ্গলের এন্টার করার জাস্ট আগে তার উপরে একটা ড্যাম আছে যেটাকে আমরা প্রচলিতভাবে চিনি হচ্ছে মাসাঞ্জোর ড্যাম। তো এই যে মাসাঞ্জোর ড্যাম সেটা আমরা কানাডার সহযোগিতায় বানিয়েছিলাম, তাই জন্য এই ড্যামটাকে কানাডা ড্যামও বলা হয়। ময়ূরাক্ষী রিভার সম্বন্ধে আর দু একটা ইনফরমেশন দিয়ে রাখি, কারণ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট। ময়ূরাক্ষী রিভার সব থেকে বেশি লেন্থে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফ্লো করেছে বীরভূম ডিস্ট্রিক্ট দিয়ে। ঠিক আছে, তো সেই রাঙামাটির দেশ বীরভূম, যার ডিস্ট্রিক্ট টাউন সদর শহর হচ্ছে সিউড়ি। এই সিউড়ি কিন্তু রয়েছে এই ময়ূরাক্ষী রিভারের পাশেই, এবং এই সিউড়ির কাছে ময়ূরাক্ষী রিভারের ওপর আরেকটা ব্যারেজ রয়েছে যার নাম হচ্ছে তিলপাড়া ব্যারেজ, বা এটাকে তিলপাড়া মিহিরলাল ব্যারেজ বলা হয়। ঠিক আছে, মিহিরলাল বাবু যিনি ছিলেন তিনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন। তো এই কানাডা ড্যাম বা মাসাঞ্জোর ড্যামটা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে নেই, ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে ময়ূরাক্ষী রিভারের ওপর সিউড়িতে তিলপাড়া ব্যারেজ রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষার আগে কোশ্চেনে এসছে। এবং ময়ূরাক্ষী রিভার ফাইনালি কার ট্রিবিউটারি যদি বলো তাহলে আমরা বলতে পারি যে ভাগীরথী রিভারের ট্রিবিউটারি, কারণ আমরা জানি যে ফারাক্কা থেকে নবদ্বীপ অব্দি রিভারটার নাম ভাগীরথী, তার মাঝেই ময়ূরাক্ষী রিভার মিট করেছে, এবং নবদ্বীপের পর থেকে আপ টু গঙ্গাসাগর অব্দি বা সুন্দরবন অব্দি যা বলো সেটা হচ্ছে হুগলি রিভার, তাই এটাকে ভাগীরথী হুগলি বলা হয়। তাই এটাও কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হয় যে কত দূর অব্দি নদীটার নাম ভাগীরথী বা কোথা থেকে হুগলি। এবং অদ্ভুত ব্যাপার, এই গঙ্গার ক্ষেত্রেই তোমরা দেখতে পাবে যে এর একদম লাস্ট ডেল্টাইটিক রিজিয়নের যে ডিস্ট্রিবিউটারি তো সেটাই হচ্ছে ভাগীরথী, তার নামও ভাগীরথী। আবার যেটা হেডওয়ার্ড স্ট্রিম অর্থাৎ গঙ্গার যেটা অরিজিনাল হেডওয়ার্ড স্ট্রিম সেটার নামও কিন্তু ভাগীরথী, তাই তো উত্তরাখণ্ডে রয়েছে, যার উপর আমাদের ইন্ডিয়ার হাইয়েস্ট ড্যাম বা ইন্ডিয়ার লার্জেস্ট হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট তেহরি ড্যাম লোকেটেড। চলো এরপরে আসছি মাশরুম রক। মাশরুম রক কি জিনিস না, মাশরুম রক আমরা জেনারেলি ডেজার্ট রিজিয়নে দেখতে পাই, যে সেখানে আমরা দেখব যে এরোশনের যে এজেন্ট রয়েছে, অর্থাৎ যেখানে ওয়েট রিজিয়ন অর্থাৎ রেনফল বেশি হয় বা প্রচুর রিভার রয়েছে সেখানে এক টাইপের এরোশন হয় বা ডিপোজিশন হয় যাকে আমরা ফ্লুভিয়াল বলে থাকি। ঠিক সেরকম গ্লেশিয়ারের মাধ্যমে এক টাইপের এরোশন বা ডিপোজিশন হয়। আর যেখানে এরিড রিজিয়ন একদম ড্রাই রিজিয়ন সেইখানে কিন্তু স্ট্রং সব থেকে উইন্ড, তাই উইন্ড হচ্ছে এখানে মেন এরোশনের এজেন্ট। তো যখন এরকম কোনো রক থাকে তার পাশ দিয়ে প্রচুর হাই স্পিড উইন্ড অনেক দিন ধরে ফ্লো করছে, তো তখন ধীরে ধীরে দেখা যায় যে এই রকের মধ্যে যদি কোনো সফটার রক
থাকে আউটার লেয়ারে বা নিচের দিকে, সেই জায়গাতে এরোশনটা অনেক বেশি হয়। এবং দেখো এইভাবে এরোশন হতে হতে নিচের দিকটা এরকম সরু হয়ে গেছে, কিন্তু ওপরের দিকে অতটা এরোশন হয়নি, বা ওপরের দিকে রকটা অনেক হার্ড হওয়াতে অতটা এরোশন হয়নি, তাই অনেকটা এরকম মাশরুম শেপের এটা দেখতে লাগছে। তো একেই আমরা অ্যাকচুয়ালি মাশরুম রক বলে থাকি। আর ইন্ডিয়াতে যদি ডেজার্ট বলতে হয় তাহলে তো একটাই ডেজার্ট রয়েছে, মানে ড্রাই ডেজার্ট বা হট ডেজার্ট বা ট্রপিক্যাল ডেজার্ট বলতে একটাই রয়েছে, থর ডেজার্ট। তো সেখানেই আমরা মাশরুম রক দেখতে পাবো। ইন্ডিয়ার আর দুটো ডেজার্ট রয়েছে, একটা আমি বলে দিচ্ছি কোল্ড ডেজার্ট, যাকে লাদাখ বলা হয় বা ইন্ডিয়ার হাইয়েস্ট প্ল্যাটু, আর আরেকটাকে বলা হয় হোয়াইট ডেজার্ট অফ ইন্ডিয়া। তোমরা কমেন্ট করে জানিও তো যে ইন্ডিয়াতে হোয়াইট ডেজার্ট কোথায় রয়েছে। চলো এরপরে নেক্সট আমরা চলে আসি, বলছে যে কোন ল্যান্ডফর্মগুলো তৈরি হয় বাই ডিসলিউশন অফ সলিউবেল রক। তাহলে বলছে যে রক আস্তে আস্তে সলিউবেল হয়ে যাচ্ছে, জলের সাথে আস্তে আস্তে গুলে যাচ্ছে বা ক্ষয়ে যাচ্ছে, এরোশন হয়ে যাচ্ছে, এইরকম ভাবে কোন টাইপের ল্যান্ডফর্ম ক্রিয়েট হয়। খুব ইম্পর্টেন্ট এটা, এই নিয়েও তোমাদের কোশ্চেন হয়, সেটা হচ্ছে কার্স্ট ল্যান্ডফর্ম বা কার্স্ট টোপোগ্রাফি। তাহলে কার্স্ট টোপোগ্রাফি কিরম জায়গায় তৈরি হয় বা ইন্ডিয়াতে কোথায় কোথায় পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই কথাটাকে আমরা যদি ফোকাস করি যে ডিসলিউশন অফ সলিউবেল রক, আচ্ছা তোমরা বলো তো যে কোন রক বা কিরম টাইপের রকের মধ্যে মিনারেল থাকলে পরে সেগুলো ওয়াটার সলিউবেল হতে পারে। তো তোমাদের মাথায় প্রথম আসা উচিত যে ক্যালসিয়াম টাইপের রক যেখানে রয়েছে, লাইমস্টোন যেখানে রয়েছে, সেই জায়গাতে কিন্তু সেগুলো এমনিতেও সফট রক, তাই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু তাদেরকে এরোশন করতে পারে ওয়াটার। তো এরকম কোনো ওয়াটার স্ট্রিম, ওয়াটার ফ্লো যদি আমরা দেখি যে এরকম কোনো রিজিয়ন যেখানে আমি প্রচুর পরিমাণে লাইমস্টোন বা ওয়াটার সলিউবেল রক পাচ্ছি, সেখান দিয়ে ফ্লো করছে, তাহলে সে আস্তে আস্তে এরোশন করতে থাকে। এবং মাটির নিচেও যদি, আন্ডারগ্রাউন্ডেও যদি থাকে, তাহলে ওয়াটার তো ওপর থেকে নিচেও এন্টার করে। সেটা তুমি ডাইরেক্ট যদি বলো যে আস্তে আস্তে নিচের দিকে ওয়াটার ড্রপলেট ফ্লো করে করে যাচ্ছে এবং ফাইনালি কোথাও গিয়ে একটা গ্রাউন্ড ওয়াটারে রিজার্ভ হচ্ছে, অথবা আমরা যত কেভ বা গুহা দেখে থাকি না, তারা কিন্তু সবাই অ্যাকচুয়ালি ওয়াটারের এরোশনের ফলেই তৈরি। তো এইরকম টাইপের যে ল্যান্ডফর্ম, যেখানে তোমরা ছবিতে এরকম দেখতে পাচ্ছ, তো এরকম টাইপের গুহা, এগুলো কিন্তু আমরা কার্স্ট টোপোগ্রাফি বলে থাকি। তাহলে ইন্ডিয়াতে এরকম ধরনের কার্স্ট টোপোগ্রাফি সব থেকে বেশি আমরা দেখতে পাই ছত্তিশগড়ের যে বস্তার রিজিয়ান, সেই জায়গাটাতে কিন্তু আমরা সব থেকে বেশি এরকম কার্স্ট টোপোগ্রাফি দেখতে পাবো। এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি দেখি, তাহলে আলিপুরদুয়ার বা কোচবিহার এই রিজিয়ানটাতেও আমরা কিন্তু এই কার্স্ট টোপোগ্রাফিকে দেখতে পাই। তো এখানে তিনটে জিনিস তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যে জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে স্ট্যালাকটাইট কাকে বলে, স্ট্যালাগমাইট কাকে বলে, আর কলাম কাকে বলে। ঠিক আছে, তো এখানে দেখবি যে এই যে ধরো একটা কেভ মতো এখানে ফরমেশন হয়েছে, সেখানে ওপর থেকে যদি ওয়াটার ড্রপলেট আস্তে আস্তে করে নিচে পড়ছে, তো সেইগুলো আস্তে আস্তে এরকম জমে গিয়ে, এগুলো হচ্ছে পিওর লাইমস্টোন, তো সেগুলো জমে গিয়ে এরকম টাইপের শেপ নেয় যে ওপর থেকে কিছু একটা এরকম ঝুলছে। আবার নিচে যখন পড়ছে ড্রপ বাই ড্রপ ওয়াটার, তো সেখানেও আস্তে আস্তে জমতে জমতে একটা ঢিবির মতো তৈরি হয়। তো যেটা ওপর থেকে ঝুলছে তাকে আমরা বলে থাকি স্ট্যালাকটাইট, আর যেগুলো নিচ থেকে জমা হয়ে ওঠে তাকে আমরা বলি স্ট্যালাগমাইট। তো একটা সময় এই দুটো কখনো কখনো জয়েন করে যায়, তখন আমরা তাকে কলাম বলে থাকি। ঠিক আছে, তো এই তিনটে টার্ম কিন্তু এই কার্স্ট টোপোগ্রাফির সাথে রিলেটেড, মনে রেখো এটা। আচ্ছা, তারপরে বলছে যে ইন্ডিয়ার কোন রিজিয়ন আমরা সব থেকে লোয়েস্ট অল্টিটিউড পেয়ে থাকি। লোয়েস্ট অল্টিটিউড মানে সমুদ্রের তলায় বলছে না, ল্যান্ডমাসের মধ্যে কোন জায়গাটা সি লেভেল থেকে নিচে রয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের সব থেকে বেশি কোস্টাল লো ল্যান্ড আমরা কোথায় পেয়ে থাকি, কেরালাতে পেয়ে থাকি, মালাবার কোস্টে পেয়ে থাকি, যেগুলোকে আমরা ব্যাক ওয়াটার বলে থাকি বা কয়াল বলে থাকি। ঠিক আছে, অন্যান্য স্টেটের কোস্ট লাইনেও পাওয়া যায়, বাট কেরালাতে আমরা প্রচুর দেখতে পাই মালাবার কোস্টে। তো সেই কেরালাতেই কোচির কাছাকাছি একটা জায়গা যার নাম হচ্ছে কুট্টানাড। এই কুট্টানাড জায়গাটাতে আমরা দেখব যে ইন্ডিয়ার মধ্যে সি লেভেল থেকেও নিচে রয়েছে, তাই জন্য বলা হয় সব থেকে লোয়েস্ট এলিভেশন রয়েছে এই জায়গাটাতে। আচ্ছা, নেক্সট বলছে লার্জেস্ট প্রডিউসার অফ লিগনাইট কোল। ইন্ডিয়াতে যা কোল পাওয়া যায় তার 98% গন্ডোয়ানা কোল। কোথা থেকে পাওয়া যায়? ছোটনাগপুর প্ল্যাটু রিজিয়ন থেকে পাওয়া যায়, মেনলি ঝাড়খণ্ড বা তার আশেপাশের স্টেটগুলো, ওয়েস্ট বেঙ্গল, ছত্তিশগড়, উড়িষ্যা, এদের থেকে। কোন রিভার ভ্যালি রিজিয়নে পাওয়া যায়? দামোদর এবং মহানদী, খুব ইম্পর্টেন্ট। তাছাড়াও সোন রিভার ভ্যালি, গোদাবরী রিভার ভ্যালিতেও অল্প বিস্তর আমরা গন্ডোয়ানা কোলকে পাবো। কি টাইপের কোল? বিটুমিনাস টাইপের কোল।
এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এর থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিগনাইট কোল ইন্ডিয়াতে একটা জায়গাতেই পাওয়া যায়। আমাদের হিমালয়ান রিজিয়নে কিছু জায়গায় টার্সিয়ারি কোল পাওয়া যায়, যেমন জম্মু কাশ্মীর, কিন্তু খুবই কম। এই টার্সিয়ারি কোলগুলো কিন্তু অ্যানথ্রাসাইট টাইপের কোল, অর্থাৎ বেস্ট কোয়ালিটি কোল যেটা হয় অ্যানথ্রাসাইট সেইটা, যদিও খুব কম পাই, কারণ 98% তো বিটুমিনাসই গন্ডোয়ানা। আর সাউথ ইন্ডিয়াতে তামিলনাড়ুর একমাত্র নেইভেলি জায়গাটাতে আমরা লিগনাইট কোল ডিপোজিট দেখতে পাই। তাই জন্য এটা বহুবার পরীক্ষায় এসছে, তোমাদের জিজ্ঞেস করা হয় লিগনাইট কোল একমাত্র আমরা তামিলনাড়ুতেই পাই এবং জায়গাটার নাম হচ্ছে নেইভেলি। আচ্ছা, নেক্সট বলেছে কি না টুমালাপাল্লে মাইন বা থুমালাপাল্লে মাইন, যাই বলো, প্রোনাউন্সিয়েশন আলাদা আলাদা হতে পারে, যেহেতু সাউথ ইন্ডিয়ার একটা জায়গা বুঝতেই পারছো, অন্ধ্রপ্রদেশে। তো এটা কিন্তু রিসেন্টলি খুব নিউজে রয়েছে। কেন রয়েছে? তার কারণ হচ্ছে এখানে ইউরেনিয়ামের সব থেকে বড় ডিপোজিট কিন্তু ডিসকভার হয়েছে। তোমরা জানো যে ইন্ডিয়ার লার্জেস্ট ইউরেনিয়াম মাইন বলতে আমরা কাকে বলি? ঝাড়খণ্ডের যদুগোড়া। তো এখানে আমাদের ইউরেনিয়াম ডিপোজিট সব থেকে বেশি রয়েছে বা সব থেকে বড় ইউরেনিয়াম মাইন। তো রিসেন্টলি ডিসকভার হয়েছে এই টুমালাপাল্লে মাইন, এটা অন্ধ্রপ্রদেশে, এবং এটাকে মনে রেখো অবশ্যই ইউরেনিয়াম ডিপোজিটের জন্য। চলো নেক্সট কি আছে দেখে নিই। বলছে হুইচ ফল্ট সেপারেটস গ্রেট প্লেনস অফ ইন্ডিয়া ফ্রম শিবালিক? অ্যান্সার হচ্ছে হিমালয়ান ফ্রন্টাল ফল্ট। তবে এই রিজিয়ানে এরকম অনেক কটা ফল্ট রয়েছে এবং ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করা হয়। বিশেষ করে আমি যদি WBCS এর কথা বলি, তাহলে প্রচুর তোমরা প্রিভিয়াস ইয়ারে এরকম কোশ্চেন পাবে যে গ্রেট বাউন্ডারি ফল্ট কাকে বলে, MBF কাকে বলে, MBT কাকে বলে, এরকম ধরনের। তো চলো আজকে তোমাদেরকে সব কটা একসাথে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম কথা যেটা বলি সেটা হচ্ছে আমাদের যে হিমালয়ান রিজিয়ন, এটা আমরা জানি যে টার্সিয়ারি পিরিয়ডে তৈরি হয়েছে, কিন্তু সব কটা যে রেঞ্জ এরা একসাথে হয়নি, এরা 1 by 1 হয়েছে। তাহলে সবার প্রথমে কে হয়েছে? যে সবার নর্থে রয়েছে সে সবার প্রথমে হয়েছে, তার মানে ট্রান্স হিমালয়া। তো তারপরে গ্রেটার হিমালয়, তারপর মিডিল, ফাইনালি শিবালিক হয়েছে। এবং শিবালিক তৈরি হওয়ার পরেই কিন্তু এই হিমালয়ান রিভারগুলো ডিপোজিশনাল অ্যাক্টিভিটি দিয়ে আমাদের নর্থ ইন্ডিয়ান গ্রেট প্লেন তৈরি হয়েছে। তাহলে পরপর হয়েছে 1 by 1। তো ঠিক সেইভাবেই আমরা যদি দেখি যে আমি বরং গ্রেটার হিমালয় থেকে প্রথমে শুরু করি। যে গ্রেটার হিমালয় যেহেতু এই রিজিয়নে সব থেকে লম্বা, সব থেকে উঁচু কন্টিনিউয়াস একটা রেঞ্জ, তার রেসপেক্টেই যদি বলি, তাহলে ইন্ডিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেটের কলিশনে তাদের মাঝে থাকা যে টেথিস, তার যে সেডিমেন্টস, অর্থাৎ যাকে আমরা জিওসিনক্লাইন বলে থাকি, সেখান থেকেই আপলিফটেড হয়েছে গ্রেটার হিমালয়। তাহলে গ্রেটার হিমালয় তৈরি হওয়ার সময় যে প্রেশার পড়েছে, সেই প্রেশারটা কোথায় পড়েছে অ্যাকচুয়ালি? কারণ গ্রেটার হিমালয় লোকেটেড হচ্ছে এক্স্যাক্টলি জাংশন বা এক্স্যাক্টলি যে বাউন্ডারি বিটুইন ইন্ডিয়ান অ্যান্ড ইউরেশিয়ান প্লেট, তাই জন্য একে আমরা ইনার হিমালয় বা সেন্ট্রাল হিমালয় বলে থাকি। তাহলে গ্রেটার হিমালয় যখন রাইজ করছে, তাকে যখন সাউথ থেকে, নিচ থেকে প্রেশার দেওয়া হচ্ছে, তা তখন সব থেকে বেশি প্রেশার কোথায় পড়বে? না আজ সে যেখানে দাঁড়িয়ে আছে তার পায়ের কাছে, অর্থাৎ তার গোড়ার দিকে, যেখান থেকে সে রাইজ করেছে। তো সেই জায়গাটা অ্যাকচুয়ালি, তার মানে আজকে তো মিডিল হিমালয়ও রয়েছে, আমরা বলতে পারি গ্রেটার আর মিডিল হিমালয়ের মাঝে লাই করে। তো সব থেকে বেশি প্রেশার, অর্থাৎ সব থেকে বেশি থ্রাস্ট এই জায়গাটাতেই পড়েছিল এবং দুজনের মাঝে তৈরি হয়েছে, মানে দুটো প্লেটের এক্স্যাক্ট মাঝে, তাই জন্য একে সেন্ট্রাল হিমালয় আমরা বলি। তাই মেন সেন্ট্রাল থ্রাস্ট এই নামের কিন্তু সার্থকতা আছে, ঠিক আছে? তো তোমরা যদি এইভাবে বোঝো তাহলে তোমাদের একটার সাথে আরেকটা কখনোই গুলাবে না। যে সব থেকে বেশি প্রেশার পড়েছে তখনই যখন সব থেকে বড় মাউন্টেন রেঞ্জ তৈরি হয়েছে, তাই জন্য মেন এবং সেন্ট্রাল এই থ্রাস্টটা আমরা গ্রেটার হিমালয়ের জাস্ট সাউথে পাবো, তার মানে গ্রেটার মিডিলের মাঝে পাবো। এবার দেখো গ্রেটার তো তৈরি হয়ে গেছে, তারপরে যখন মিডিল হয়েছে তখনও তাহলে মিডিলের জাস্ট সাউথে প্রেশার পড়েছে, সেইটাকে আমরা মেন বলবো ঠিকই, কিন্তু সেন্ট্রাল আর বলবো না, কারণ সেন্ট্রালে তো হয়ে গেছে গ্রেটার হিমালয়, এটা তার সাউথে হয়েছে। তাই জন্য একে আমরা বলি বাউন্ডারি থ্রাস্ট বা বাউন্ডারি ফল্ট। এবার ফল্ট বলা হয় কারণ জিওগ্রাফির ভাষায় ফল্ট মানে হচ্ছে আর্থের কাস্টে ক্র্যাক। তো যখন এই রিজিয়নটায় প্রচণ্ড প্রেশার পড়েছে তখন প্রচুর এরকম ক্র্যাক ডেভেলপ করেছে, সেই জন্য আমরা একে ফল্টও বলে থাকি। তাই জন্য মেন বাউন্ডারি থ্রাস্টও তোমায় বলতে পারে, মেন বাউন্ডারি ফল্টও তোমায় বলতে পারে, দুটো একই রিজিয়নেই রয়েছে, ঠিক আছে? এদেরকে অ্যাকচুয়ালি অনেক সময় শর্ট ফর্মে কোশ্চেনে দেওয়া হয় যে MBT কোথায় রয়েছে বলো, বা MBF কোথায় রয়েছে বলো। তাহলে MBT আর MBF একই ব্যাপার। মিডিল হিমালয়ের সাউথে মানে মিডিল আর শিবালিকের মাঝে রয়েছে, ঠিক আছে?
তাহলে এরও পরে শিবালিক তৈরি হয়েছে, সেটা আমরা জানি যে কিভাবে তৈরি হয়েছে, গ্রেটার আর মিডিল হিমালয় থেকে আলাদা, তাদের সেডিমেন্টস ডিপোজিশন হয়েছে, ঠিক আছে। বাট এই যে শিবালিক হলো, শিবালিক হওয়ার পরে মানে তাকে যখন রাইজ করেছে তখনও প্রেসার পড়েছে তার সাউথে, সেই জায়গাটাকে আমরা বলি হিমালয়ান ফ্রন্টাল ফল্ট। তাহলে হিমালয়ার ফ্রন্ট বলতে আমরা কিন্তু ইন্ডিয়ার দিককে বুঝি, এটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলো না। সেই জন্যই কিন্তু আউটার হিমালয়া বলতে আমাদের ইন্ডিয়ার থেকে সব থেকে বাইরে যে কারাকোরাম তাকে বলা হয় না। যেভাবে অ্যাকর্ডিং টু অর্ডার পরপর তৈরি হয়েছে সেই দিক দিয়ে দেখতে গেলে এদের মধ্যে সব থেকে বাইরের দিকে বা সবার লাস্টে যে তৈরি হয়েছে সে আউটার হিমালয়া, সে কিন্তু আবার ইন্ডিয়ার দিক থেকে ভাবলে একদম প্রথমে পড়ে, ঠিক আছে। তাহলে সেন্ট্রাল থ্রাস্ট গ্রেটার আর মিডিলের মাঝে পাবো, বাউন্ডারি থ্রাস্ট বা ফল্ট আমরা মিডিল শিবালিকের মাঝে পাবো, আর শিবালিক আর তার সাউথে তো প্লেন্স রয়েছে, তাই জন্য শিবালিক বা আউটার হিমালয়া এবং গ্যাঞ্জেটিক প্লেন্সের মাঝে আমরা এটা পাবো, সেটাকে বলছে হিমালয়ান ফ্রন্টাল ফল্ট, অর্থাৎ হিমালয়ান রিজিয়নের মধ্যে সব থেকে সামনের দিকে যে ফলটা হয়েছে সেইটা। তো এই হচ্ছে এই কটা। আর যদি আমরা চলে যাই গ্রেটার হিমালয়াকে আরো নর্দার্ন সাইডে, অর্থাৎ বিয়ন্ড গ্রেটার হিমালয়া, তাহলে নর্থে গেলে আমরা কি পাই, টিবেটিয়ান প্ল্যাটু পাই, একটু ওয়েস্টার্ন সাইডে না হয় লাদাখ প্ল্যাটু পাই। কিন্তু আমরা যদি আরো ভালো করে দেখি যে এই যে গোটা ট্রান্স হিমালয়ান রিজিয়ন বা লাদাখ প্ল্যাটু, এইটা কিন্তু গ্রেটার হিমালয়া থেকে সেপারেট হয়ে রয়েছে আরও একটা এরকম ফল্ট লাইন দিয়ে, যে ফল্ট লাইন বরাবর ফ্লো করছে দুটো খুব ইম্পর্টেন্ট ট্রান্স হিমালয়ান রিভার বা অ্যান্টিসিডেন্ট রিভার যাদেরকে আমরা বলি, ইন্দাস আর ব্রহ্মপুত্র। মানস সরোবরের কাছ থেকে অরিজিনেট হয়ে ইন্দাস ওয়েস্টে ফ্লো করেছে, ব্রহ্মপুত্র ইস্টে ফ্লো করেছে, এবং এক্স্যাক্টলি গ্রেটার হিমালয়ার নর্দার্ন পার্টটা দিয়ে। তাই জন্য গ্রেটার হিমালয়ার নর্দার্ন সাইডে অর্থাৎ ট্রান্স হিমালয় এবং গ্রেটার হিমালয়ের মধ্যে আমরা এই দুটো নদীর নামেই নাম দিয়েছি ইন্দাস আর সাংপো, ইন্দাস সাংপো সুচুয়োর জোন, ঠিক আছে, ITSZ। এইটা রয়েছে গ্রেটার হিমালয়ার আরো নর্থে অর্থাৎ ট্রান্স হিমালয় এবং গ্রেটার হিমালয়ের মধ্যে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কোন ফল্ট লাইন কার কার মধ্যে রয়েছে। যদি মনে হয় যে কাজে আসছে ইনফরমেশনগুলো, কাজে তো আসবেই আমি বলছি, বাট তোমাদের যদি নিজেদের মনে হয় যে নতুন কিছু শিখতে পারছি, জানতে পারছি, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, এবং বাকি যারা তোমাদের চেনা জানা অ্যাসপিরেন্ট রয়েছে কম্পিটিটিভ এক্সামের জন্য তাদের সাথে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে। তাহলে এত ফল্ট লাইন বা এত কিছুর কথা তো আমি বলে দিলাম। GBF বা গ্রেট বাউন্ডারি ফল্ট ইন্ডিয়াতে কোথায় রয়েছে দেখো তো, খুঁজে পাও কিনা, দিয়ে আমাকে কমেন্টে জানিও যে গ্রেট বাউন্ডারি ফল্ট ইন্ডিয়াতে কোথায় পাওয়া যায়। আচ্ছা, এরপরে নেক্সট আমরা চলে আসি, বলেছে লার্জেস্ট গালফ অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে অনেক গালফ রয়েছে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট তিনটে হচ্ছে গালফ অফ কাচ, গালফ অফ খাম্বাত আর গালফ অফ মান্নার। গালফ অফ কাচ তোমাদের আগেও বলেছি যে ইন্ডিয়ার প্রথম মেরিন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মেরিন ন্যাশনাল পার্ক, মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ, যাই বলুক, প্রথম হচ্ছে গালফ অফ কাচ। আর ইন্ডিয়া যেটা লার্জেস্ট গালফ সেটা হচ্ছে গালফ অফ মান্নার। তো গালফ অফ মান্নার এটাও আমাদের একটা মেরিন ন্যাশনাল পার্ক বা মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ, কিন্তু এটা ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পেয়ে গেছে। তাই জন্য ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের মধ্যে কিন্তু গালফ অফ মান্নার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভটা আসে। গালফ অফ কাচ কিন্তু এখনো স্বীকৃতি পায়নি, ঠিক আছে। তাই সেক্ষেত্রে দেখতে গেলে আমাদের কাছে গালফ অফ মান্নার কিন্তু ইম্পর্টেন্ট মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ। বাট ইউনেস্কো দ্বারা স্বীকৃত প্রথম বললে গালফ অফ মান্নার হবে। মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ বলছি, প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি, আশা করি তোমরা জানো। আর যদি শুধুমাত্র ইউনেস্কো না বলে ইন্ডিয়ার প্রথম জিজ্ঞেস করা হয় তখন কিন্তু অ্যান্সার গালফ অফ কাচ হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর বলেছে দ্য পয়েন্ট অন দ্য গ্রাউন্ড ভার্টিক্যালি অ্যাবাভ দ্য ফোকাস অফ এ আর্থকোয়েক। তাহলে আর্থকোয়েক রিলেটেডও তোমাদের টুকটাক তো কোশ্চেন আসে। এক তো আছে যে ওয়েভগুলো, সেগুলো নিয়ে অন্যদিন বলবো, কোন PSL এই সমস্ত। আজকে যেটা বলি সেটা হচ্ছে যে এপি সেন্টার কাকে বলে আর হাইপো সেন্টার কাকে বলে। আমাদের আর্থকোয়েক যখন হয় তখন অ্যাকচুয়ালি কেন হয় বা কোথায় হয় আর্থকোয়েক, সেটা হচ্ছে আমাদের যে টেকটনিক প্লেটগুলো রয়েছে এগুলো যখন মুভ করছে একটা প্লেটের সাথে আরেকটা প্লেটের যে জাংশন রিজিয়নগুলো, সেখানে যে বিভিন্ন টাইপের কলিশন হচ্ছে বা বিভিন্ন টাইপের যে বাউন্ডারি হয়, তোমাদের আগে কোনো একটা সেশনে বলেছি কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট বা ট্রান্সফর্ম, সেই যে বাউন্ডারি রিজিয়নগুলো কোনো একটা প্লেটের, সেই রিজিয়নগুলোতে কিন্তু সবসময় একটা ঠোকাঠুকি লাগছে, তাই জন্য আনস্টেবল। তো আর্থকোয়েক সেখান থেকে জেনারেট করে, এবং স্বাভাবিকভাবেই একদম আমাদের ক্রাস্টের ওপরের কোনো একটা পয়েন্টে তো প্লেটের কলিশনটা হচ্ছে না, সেটা কিছুটা ডিপে গিয়ে হচ্ছে, কারণ আমরা জানি এই প্লেটগুলো অ্যাসথেনোস্ফিয়ার যে একটা ভিসকাস লেয়ার রয়েছে তার উপরে ভেসে বেড়াচ্ছে। তো সেই জায়গায় অর্থাৎ একটা সার্টেন ডেপথে গিয়ে যেখানে অ্যাকচুয়ালি অরিজিন হচ্ছে
অর্থাৎ কলিশনটা হচ্ছে, তাকে আমরা বলি ফোকাস বা হাইপোসেন্টার। আর তার থেকে যদি সোজাসুজি ওপরে পারপেন্ডিকুলারলি আমরা ওপরে চলে আসি, তাহলে ক্রাস্টের ওপরে, একদম আর্থের ক্রাস্টের ওপরে আমরা একটা পয়েন্টকে পাবো যাকে আমরা বলি এপিসেন্টার। ঠিক আছে, তাই দুটোকে গুলিও না, যেটা হাইপোসেন্টার সেটাকে ফোকাস বলে, আর আর্থের ক্রাস্টের উপরে যেটা সেটা এপিসেন্টার। যখন কোনো আর্থকোয়েক হয় তখন আমরা কিন্তু খবরে এইটা বেশি শুনতে পাই, এপিসেন্টার কোথায়, এপিসেন্টার কোথায়। তার মানে বলতে চাইছে যে আর্থের ক্রাস্টের উপরে কোন পয়েন্টে হয়েছে, তার থেকে সোজাসুজি নিচে চলে গেলে কোনো একটা জায়গায় আমরা ফোকাস বা হাইপোসেন্টারকে পাবো। নেক্সট কি বলেছে দেখো, বিগেস্ট আইল্যান্ড ইন ইন্ডিয়ান ওশান। তোমরা জিওগ্রাফির ক্ষেত্রে ইন্ডিয়ার ওপর যতটা ফোকাস করো, মানে ইন্ডিয়ান ফিজিওগ্রাফি, ইন্ডিয়ান ক্লাইমেট, ইন্ডিয়ান মনসুন, যাই হোক এই সমস্ত, মানে ইন্ডিয়ার পার্সপেক্টিভ বলতে দেখবে আমরা শুধু ইন্ডিয়ান ল্যান্ডমার্ককেই ফোকাস করি, কিন্তু এটা ভুলে যেও না যে ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র ওশান যেটা কোনো একটা দেশের নামে রয়েছে সেটা কিন্তু ইন্ডিয়ান ওশান। এবং ইন্ডিয়ান ওশানের মধ্যে আমাদের দুটো আর্কিওপ্যালিগো বা অ্যাকচুয়ালি আন্দামান নিকোবর রয়েছে, খুব স্ট্র্যাটেজিক লোকেশনে রয়েছে। তাই ইন্ডিয়ান ওশান নিয়েও কিন্তু তোমাদের প্রচুর কোশ্চেন পরীক্ষায় এসে থাকে, হয়তো তুলনামূলক কম আসে বাট জিজ্ঞেস করা হয়। যেমন ইন্ডিয়ান ওশানের ডিপেস্ট পোর্শন কোনটা, সুন্ডা ট্রেঞ্চ। ঠিক আছে, তারপরে তোমরা কোশ্চেনে দেখবে যে কার্লসবার্গ রিজ কোথায় পাওয়া যায়, রামন পিক কোথায় আছে, তারপরে 90 ইস্ট রিজ কোথায় পাওয়া যায়, বা দিয়েগো গার্সিয়া আইল্যান্ডটা কোন আর্কিওপ্যালিগোর পার্ট। এরকম প্রচুর কোশ্চেন ইন্ডিয়ান ওশান থেকে হয়ে থাকে। তো সেরকমই একটাকে আমি চুজ করেছি, সেটা হচ্ছে লার্জেস্ট আইল্যান্ড অফ ইন্ডিয়ান ওশান, যেটা হচ্ছে মাদাগাস্কার। ঠিক আছে, মাদাগাস্কার আফ্রিকার কাছে রয়েছে, তোমরা জানো, আফ্রিকার ইস্ট কোস্টের দিকে, ইন্ডিয়ান ওশানের ওয়েস্টার্ন পার্টে। এবং মাদাগাস্কার আর আফ্রিকার মাঝে একটা ওয়াটার বডি চ্যানেল রয়েছে। তো এই জায়গায় আফ্রিকার মেনল্যান্ডে যে কান্ট্রিটা রয়েছে সে হচ্ছে মোজাম্বিক। তাই জন্য আফ্রিকা এবং মাদাগাস্কারের মাঝে যে চ্যানেলটা, এইটাকে আমরা মোজাম্বিক চ্যানেল বলে থাকি। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো, বলেছে দ্য শ্যালো সাবমার্জড এক্সটেনশন অফ কন্টিনেন্ট ইজ কল্ড। তাহলে এই যে এক্সটেনশন অফ কন্টিনেন্ট বলছে না, তার মানে কন্টিনেন্ট শেষ হয়ে যাচ্ছে। তাহলে কন্টিনেন্ট শেষ হয় কোথায়? জেনারেলি সমুদ্রের পাড়ে যেখানে আমরা বেড়াতে যাই সেখানেই তো ল্যান্ডমাস শেষ হয়, বিচে আমরা একটু নাচানাচি করি, কখনো কখনো জলে নামি, তারপরে আস্তে আস্তে আমরা আর কিছু দেখতে পাচ্ছি না। তো যেটা দেখতে পাচ্ছি না জলের তলায় রয়েছে, সেই জায়গাটার কথা এখানে বলা হচ্ছে, সেটাকে আমরা বলি যে এক্সটেনশন অফ এ কন্টিনেন্ট। তাহলে শেলফ কাকে বলে? ভাবো যে আমরা যে দেয়ালে শেলফ লাগাই, তাই না? তাহলে দেয়াল থেকে কিছুটা বেরিয়ে থাকে, এখানেও তাই, কন্টিনেন্ট থেকে কিছুটা এক্সটেনশন কোথায় আছে? জলের তলায় আছে। অর্থাৎ যেখানে আমরা বলতে পারি যে কন্টিনেন্টে কোস্টাল রিজিয়ন, কোস্টাল প্লেন, তারপরে যেটা তাকে আমরা বলি যে শোর লাইন। ঠিক আছে, বা কোস্ট লাইন, অর্থাৎ যেই অবধি যেখানে আমরা জলকে টাচ করতে পারছি। তারপরে যদি আমরা জলের নিচে চলে যাই, আমরা দেখব যে যে জায়গাটায় হিউজ টাইপের ডিপোজিশন হয়ে থাকে বা সেডিমেন্ট ডিপোজিশন হয়ে থাকে। জেনারেলি কোনো ল্যান্ডমাস যখন থাকে তো সব থেকে বেশি সেডিমেন্ট ডিপোজিশন তার বাউন্ডারি রিজিয়ন জুড়েই হয়ে থাকে। আইদার সেটা সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে হতে পারে, সি ওয়েভ, অথবা ল্যান্ডের ভেতর থেকে যা কিছু আসছে, রিভার হোক বা অন্য কিছু ক্যারি করে নিয়ে আসছে, সেগুলো এই কোস্টাল রিজিয়নে ডিপোজিটটা হয়। তো সেই জন্য সব থেকে বেশি ডিপোজিশন, সেডিমেন্টস ডিপোজিশন আমরা কিন্তু এই রিজিয়নটায় দেখতে পাই, যেটাকে আমরা বলি কন্টিনেন্টাল শেলফ। সেই জন্য তোমাদেরকে কোশ্চেন করা হয় যে পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস সব থেকে বেশি পাওয়া যায় কোন রিজিয়ন থেকে? অ্যান্সার হয় কন্টিনেন্টাল শেলফ রিজিয়ন থেকে। ঠিক আছে, তো এখানে বাকিগুলোর কথা একটু বলে দিই। তাহলে যেখানে ল্যান্ডমাস শেষ হচ্ছে এবং কোস্টলাইনের পরে আমরা জলের তলায় কিছুটা দেখব যে যে রিজিয়নটা যেখানে হিউজ সেডিমেন্টস হয়েছে, ডিপোজিশন হয়েছে, বা আমরা পেট্রোলিয়াম, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস এই সমস্ত কিছু ডিপোজিট পাচ্ছি এই জায়গায়। ঠিক আছে, সেই জায়গাটাই কন্টিনেন্টাল শেলফ। তারপরে একটা জায়গা চলে আসে যখন সমুদ্রের নিচে ডেপথটা হঠাৎ করে অনেকটা বেড়ে যাচ্ছে, তাকে আমরা বলি কন্টিনেন্টাল স্লোপ। স্লোপটা যেখানে বেশি, এই যে স্লোপটা, এই স্লোপটা আবার একটা সার্টেন ডেপথে যাওয়ার পরে দেখা যায় যে অতটা আর স্লোপ নেই, কিছুটা আবার যেন ফ্ল্যাট রিজিয়ন রয়েছে, তাকে আমরা বলি কন্টিনেন্টাল রাইজ। তো এই জিনিসগুলো অ্যাটলিস্ট মানে সমুদ্রের তলার যে ল্যান্ডফর্ম, সেখানে আমরা অনেক কিছু পেয়ে থাকি, যেমন ভলকানো হতে পারে, সাবমেরিন রিজ হতে পারে, ট্রেঞ্চ হতে পারে, অনেক কিছু পাই। কিন্তু মেন যে চারটে ডিভিশন করা হয়, সি ফ্লোরের চারটে ডিভিশন, সমুদ্রের তলায় যে ল্যান্ডফর্ম বা ওশানিক যে ক্রাস্ট, সেইটার চারটে ডিভিশনের মধ্যে এই চারটে অবশ্যই মনে রেখো এবং পরপর মনে রেখো, যে আস্তে আস্তে তুমি ল্যান্ড থেকে
মানে কোস্ট লাইন থেকে যাচ্ছ সমুদ্রের দিকে, প্রথমে কন্টিনেন্টাল শেলফ পাবো, তারপর কন্টিনেন্টাল স্লোপ পাবো, এবং তারপরে কন্টিনেন্টাল রাইজ পাবো। এবং খেয়াল করলে দেখবে তিনটে নামের মধ্যেই কন্টিনেন্ট কথাটা রয়েছে, কোথাও কিন্তু ওশান নেই, ঠিক আছে? তার মানে এগুলো ওয়ান কাইন্ড অফ কন্টিনেন্টের এক্সটেনশন, বা যে জায়গাটায় কন্টিনেন্ট শেষ হচ্ছে ওশান শুরু হচ্ছে সেই জায়গায়। এবং সবার লাস্টে আরো যদি তুমি ডিপ ওশানে চলে যাও, তাহলে একটা সময় গিয়ে আমরা দেখতে পাবো যে ওশানের নিচে একটা ফ্ল্যাট, একটা প্লেন ল্যান্ড টাইপের পাওয়া যায়, যেটাকে আমরা বলি অ্যাবিসাল প্লেন। তো এই চারটে পার্ট একদম বেসিক এবং খুব ইম্পর্টেন্ট, শেলফ, স্লোপ, রাইজ আর অ্যাবিসাল প্লেন। এছাড়া অন্যান্য আরো ল্যান্ডফর্ম পাওয়া যায় সমুদ্রের তলায়, সেগুলো নিয়ে চলো পরে কোনো একদিন অন্য ভিডিওতে আলোচনা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।